এই এই মাথায় ছিট আছে নাকি? শুধু শুধু হাসছো কেন? হ্যাঁ, হাসছো কেন? আরে সত্যিটা বলো। চুপ করো, পাগল নাকি? চুপ করো তুমি। এই, কি হচ্ছে কি? ছেড়ে দে, কি হচ্ছে কি এসব? ছেড়ে দে, ছেড়ে দে। তোর আত্মা যাতে শান্তি পায় আমি তার প্রার্থনা করব। বাবা, কি ব্যাপার? ফ্যামিলি ডক্টর এখনো এলো না? আমাদের ফ্যামিলি ডক্টরকে তো ডাকা হয়নি, ইনি হচ্ছে নিউরো স্পেশালিস্ট। ও স্যার, ওনার সব টেস্ট করিয়েছি আমি। ওনার অ্যাপিলেপসির সাথে মাইনার স্ট্রোকের একটা সিমটম দেখতে পাচ্ছি। এইরকম কেন হচ্ছে ডাক্তার? এজ ফ্যাক্টর। আসলে এই বয়সে ওনার গায়ে ছোট একটা ঘাতেও অনেক কিছু হতে পারে। উনি নিচে পড়ে যাওয়ার জন্যেও এটা হয়ে থাকতে পারে, অথবা ওনার কোনো না কোনো সময় ব্রেনে হ্যামারেজ হয়েছিল, সেই জন্যে এটা হয়েছে। ওনার যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো কি তাড়াতাড়ি কিওর হবে? এখন উনি সেকেন্ড স্টেজ অফ কোমাতে রয়েছেন এটা বলতে পারেন। এই রকম ড্রামাটিক ব্রেন ইনজুরিতে ডিপ ব্রেন স্টিমুলেশন থেরাপি দিয়ে রিকভারি করার চেষ্টা করতে পারি আমরা। দেখুন, এতে কিন্তু উনি ঠিক হতেও পারেন আবার নাও পারেন। সাকসেস রেট এতে খুবই কম। দেখুন, এইরকম সিচুয়েশনে একমাত্র ঠাকুরই ভরসা আমাদের। ওই মহিলা ঠাকুরের ওপর ভরসা নেই। তাহলে তো বাঁচার চান্স নেই বাবা। আপনার কথা শুনে দিদির কন্ডিশনটা মনে হচ্ছে অত্যন্ত ক্রিটিক্যাল হয়ে পড়েছে। এই অবস্থায় ডিসচার্জ করিয়ে বাড়িতে নিয়ে এলেন কেন? হসপিটালেই তো রাখতে পারতেন। দেখুন, হসপিটালে থাকলে ওনার কিন্তু তেমন কোনো ইমপ্রুভমেন্ট হওয়ার কোনো আশাই নেই। কিন্তু আমার মনে হয় উনি হসপিটালে না থাকলে এর থেকে অনেক ভালো থাকবেন। ওনার নিজের চেনা বাড়ি, চেনা লোকেদের গলার স্বর, এইসব যদি উনি শোনে, আমার মনে হয় তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে উঠবেন। দেখুন, বাড়ির লোকেরা সব সময় ওনার সঙ্গে স্বাভাবিক কথা বলুন, আর আমি একটা থেরাপিস্টের ব্যবস্থা করে দিচ্ছি। এতে মেডিকেল সাইড থেকে ওনার অনেক ইমপ্রুভমেন্ট হবে বলে আমার মনে হচ্ছে। দিদিকে সব সময় বাড়িতে এদিক ওদিক ছোটাছুটি করতে দেখেছি, কিন্তু এই রকম বিছানায় পড়ে আছে এটা দেখে ভীষণ কষ্ট হচ্ছে। কিছু একটা করুন ডাক্তারবাবু, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়। দেখুন, ভরসা রেখে আমি যে বললাম সেই কাজগুলো করুন, আমার মনে হয় এতে খুব ভালো হবে। স্যার, আমি আসছি তাহলে। ঠিক আছে, আসুন। বাবা, চলো আমরাও যাই।
চোখ খুলে আকাশ দেখে ঘুমিয়ে থাকবে, ওখানে আমরা গিয়ে কি করব? দাদা গিয়ে দেখে আসুক, ছাড়। একদম চিন্তা করবেন না, আমরা আছি তো। দাদা, ডক্টর কি বললেন? কিছু না গো, দিদিকে এখন বাড়িতে রেখেই ট্রিটমেন্ট করাতে হবে বলল। মালিক, বলো ভাই। আমরা সবসময় দিদির পাশে থেকে ওনার দেখাশোনা করে নেব, আপনি মন্দির থেকে ঘুরে আসুন। না রে ভাই, একবার বাধা এসে গেলে নাকি 1.5 বছর পরে আবার পুজো করা যায়, পূজারি বললেন। আমাকে ক্ষমা করবেন মালিক, আমি কিছুই না জেনে তাড়াহুড়ো করে আপনাকে আসার জন্য বলেছি। তুমি বলেছো বলেই তো উনি সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা পেলেন। তুমি বলে ঠিকই করেছো। দাদা, আমাদের সাথে যদি দিদিও মন্দিরে যেত তাহলে এই ঘটনাই ঘটতো না। আমাদের সাথে দিদি মন্দিরে যায়নি, তাই হয়তো ঠাকুরই দিদির এমন অবস্থা করলেন। ঠিক আছে, এর আগে যা ঘটে গেছে সে ব্যাপারে তা নিয়ে কথা বলা ছেড়ে দাও। ডাক্তার যেটা বলেছেন সেইটা করো। শুধু সেটাই না, ওনাকে দেখার জন্য সারাদিন তো এখানে কাউকে রাখতেই হবে। নতুন করে আবার একজনকে রাখতে হবে কেন? দিদিকে ওই দেখুক না। রাখবেন কেন? আমরা তো আছি, আমরা দিদিকে দেখব। আরে সবাই তো দেখবেই, কিন্তু সব সময় দিদির কাছে একজনকে তো থাকতে হবে। শোন, তোর একটাই কাজ, তুই সারাক্ষণ দিদির কাছে থাকবি। যদি হাত পা নাড়ায়, চোখের পাতা ফেলে, তক্ষুনি এসে আমার কাছে সেই খবরটা দিবি। আমি এর দেখাশোনা করব। ও এখন থেকে দিদিকে ভালো করে দেখবে। তোমরা এখন এখান থেকে যাও, যে যার নিজের কাজ করো গিয়ে। অরুণ, চলো। আমি এর দেখাশোনা করব। দাঁড়াও। বেশ হয়েছে, বেশ হয়েছে। কথা বন্ধ, কথা বন্ধ। বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। তোমাদের দুজনকে আমি একটা কথা বলছি, মন দিয়ে শোনো। বল না। যে কোনো ব্যাপারে প্রথম দিকে উৎসাহ থাকাটা খুবই নর্মাল ব্যাপার, কিন্তু উৎসাহ থাকতে থাকতে কাজটা শেষ করে দিতে হয়, নয়তো ব্যাপারটা ঠান্ডা হয়ে যায়। সেই জন্য তো আমি গরম গরম কফি খাচ্ছি। তোমার টেস্ট আর আমার টেস্ট একই। আমি কফির ব্যাপারে বলছি না, আমি আমার বিয়ের কথা বলছি। কিছু একটা ড্রামা চলছে। আরে আরে, কফি পড়ে গেছে তো। কেন রে? হাতে আসা খাবার মুখে তোলার আগে পড়ে গেল বলে রাগ হচ্ছে বুঝি? আমি কফির কথাই বলছি তো। আপনি কি বিষয়ে কথা বলছেন সেটা আমি ভালো করে জানি। বুঝতে পারলেই ভালো। সব ব্যাপারে কথা বলার আপনার কি দরকার? অরুণ তো নিজে আমায় বিয়ে করবে বলে কথা দিয়েছে, আপনি তো নিজেই দেখলেন। আমার তো এই বাড়িতে বউ হয়ে আসতে আর কোনো বাধাই রইল না। এ বাড়ির বউ আর তুই? আমার আর অরুণের বিয়েটা নিশ্চয়ই হবে। আপনি বিয়ের খাবারটা খেয়ে নিজের কাপড় চোপড় গুছিয়ে বেরিয়ে যান। যান এবারে।
অরুণের সাথে বিয়ে হবে বলে যদি ভেবে থাকিস তাহলে তোর হিসেবটা ভুল হয়ে গেছে। এই বিয়েটা হওয়া সম্ভব না, কোনোভাবেই না। এই দাদা যখন মেনে নিয়েছে তখন বিয়েটা কেন হবে না? আসলে কি জানেন, সেদিন যাতে ওখানে পুজোটা ভালোভাবে হওয়ার জন্যই অরুণ বলেছিল, তাছাড়া ও মন থেকে এটা বলতেই পারে না। গঙ্গা যখন বলেছিল ওকে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য, গঙ্গাকে পর্যন্ত ছেড়ে কথা বলেনি অরুণ, আর সে আবার তোর মতো মেয়েকে বিয়ে করে বাড়ির বউ করবে? সেগুড়ে বালি, এসব দিবা স্বপ্ন দেখা বন্ধ কর। এই বিয়ের কথা ভুলে মানে মানে কেটে পড়। ওর মতো কিছু একটা বলে গেল, ওইটা নিয়ে কিছু ভাববার দরকার নেই। উনি কি বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু এবারে আমি ঠকবো না। এইবার কিন্তু আর ঠকে গেলে চলবে না, তোর ইচ্ছে অনুযায়ী বিয়ে হবে। তোর এসব বেকার কথার আমার কোনো প্রয়োজন পড়বে না। অরুণের হাতে আমায় শুধু গলায় মঙ্গলসূত্রটা পরতে হবে, তারপরে এই মহলের বৌমা হব একমাত্র আমি। নিশ্চয়ই পাবি রে, দাদাকে আসতে দে। অরুণের সঙ্গে বিয়ের কথাটা পাকা করে আমরা একটা চুক্তিপত্র করে নেব। মালিক, মালিক, আপনি কার বিয়ের কথা বলছেন? তবে কি আপনি আমাদের মায়ার বিয়ের কথা বলছেন? হ্যাঁ, ওইটা। এত কষ্টের পরেও এতদিন বাদে এটা শুনে আমার ভালো লাগছে যে একটা ভালো কাজ হতে চলেছে। আচ্ছা, ছেলেটি চেনাশোনা নাকি নতুন কেউ? না, মাধবদা। মায়ার জন্যে নিশ্চয়ই ভালো সম্বন্ধ দেখেছেন। কে ছেলেটা? বাবা, তুমি ওনার সাথে কথা বলতে এত লজ্জা পাচ্ছ কেন বলো তো? জিজ্ঞাসা করছেন তো বলো না। আসলে মা মাধবদা, তুমি কেন এত চিন্তা করছো? ছাড়ো, আমি বলে দিচ্ছি। অরুণ আমার স্বামী হবে। বিয়ের দিনটাও ঠিক হয়ে গেছে। এই বাড়িতে আমার জায়গাটা তোমার মেয়ে নিয়ে নিয়েছিল, কিন্তু এবার ওর জায়গাটা আমি নেব, বুঝেছো? তোমার কথা আমি মানব না। জামাই বাবা কিছুতেই এটা করতে পারেন না। যদি বিশ্বাস করতে অসুবিধে হয় অরুণকে গিয়ে জিজ্ঞাসা করো। এক্ষুনি জিজ্ঞেস করছি। গঙ্গার জায়গা অন্য আর কেউ নিতে পারে না। এখনই অরুণকে গিয়ে বলছি। মায়া, তুই চুপ করে থাকার বদলে ওকে সব কথা খুলে বলে দিলি। ঠিক বলেছে মায়া, নিজের মেয়ের জীবনটা খারাপ হবে বলে আমাদের যে কাজটা প্রায় হয়ে এসেছে সেটা খারাপ করে দিতে চাইছে। এটা করার একটা ভালো কারণ রয়েছে। অরুণ আমাকে মানিয়ে ওর কাজ মেটাবার জন্য, মানে দেবী যা বলেছেন সেটা করাবার জন্য আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে কিনা সেটা জানতে পারবো। আমরা সবসময় যেটা জানতে পারি সেটা কিন্তু সত্যি হয় না। আসল সত্যিটা জানাকে বলে রাজতন্ত্র। গঙ্গার বাবার কাছে অরুণ ঠিক কি বলতে পারে সেটা গিয়ে দেখছি আমি। এ কি বাবা? হ্যাঁ, আমাদের খেয়ে ঢেকুরও তুলবে না, অত বড় হয়ে গেছে আমাদের এই মায়া। সত্যি এটা হচ্ছে রাজতন্ত্র। চল গিয়ে দেখে আসি। চলো। জামাই বাবা, জামাই বাবা, জামাই বাবা। কি হয়েছে বাবা? এত উত্তেজিত কেন আপনি? শুনলাম তুমি নাকি মায়াকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছো। গঙ্গার এই অবস্থায় এখন তুমিই তোর কথা চিন্তা করবে, সেই জায়গায় তুমি আবার এইসব নতুন করে কি ঝামেলা পাকাচ্ছ জামাই বাবা?
ওদের মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। আপনি এখন ওদের সবাইকে এসব কথা বলতে বারণ করুন। আমি কেন বলতে যাব ওনাকে? ওরা যে এসব বানিয়ে বানিয়ে কথা বলছে ওদের চুপ করতে বলুন। ওরা কেন এসব মিথ্যে কথা বলছে? ওনারা আপনাকে যা যা বলেছে সবটাই সত্যি বলেছে। হ্যাঁ, আমি মায়াকে বিয়ে করব। আমি মায়াকে বিয়ে করব সিদ্ধান্ত নিয়েছি, এটাই সত্যি। গঙ্গার সাথে তুমি সংসার করতে না পারলেও শুধুমাত্র ওর কথা মনে করে জীবন কাটিয়ে দেবে বলেছো। তাহলে এসব কেন? কেন তুমি এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছ? কিছু কিছু নির্ণয় আমরা নিয়ে থাকি, আর কিছু কিছু নির্ণয় সময়ের উপর ছেড়ে দিতে হয়। গঙ্গা তো এখনো জেলে আছে, ও তো মরে যায়নি। গঙ্গা জেলে আছে তো আমি কি করব? জামাই বাবা, ও নিজে খুন করেছে বলে মেনে নিলেও আমি তো সেটা মানতে পারিনি। আমি তো এখনো শুধু ওর স্বামী হিসেবেই রয়ে গেছি। এরকম সময় ওর আমার সাথে কিরকম ব্যবহার করা উচিত? আমার কথারও তো একটা দাম আছে, তাই না? বেল নিয়ে বাইরে আসার জন্য আমি ওকে বারবার অনুরোধ করেছি, কিন্তু ও শোনেনি। হে ভগবান, যদি আমি এটা ভেবেও নিজেও আমাদের পরিবারকে বাঁচানোর জন্যই জেলে গেছে। এই পরিবারের কেউ যদি কোনো রকম ভুল করেও থাকে তাহলে কি সব দায় ওর? আমি নেই নাকি? গঙ্গার জন্য আমি অপেক্ষা করতেই পারি, কিন্তু তাহলে দেবসেনার ভবিষ্যতের কি হবে? আমার মেয়ে যেন কখনো মায়ের অভাব বোধ না করতে পারে, সেই জন্য মা বলে একজনকে ওর লাগবেই। শুধুমাত্র গঙ্গার পাগলামি আজ আমাকে এই রকম একটা পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে। আপনি গঙ্গাকে গিয়ে যা বলার বলতে পারেন। দেখলি বাবা? জামাই বাবা, বাবা, আপনি এই ব্যাপারে যদি আমাকে ভুল বুঝতে চান তাহলে বুঝতে পারেন। এবার ভুলটা আমি করছি নাকি আপনার মেয়ে ভুল করছে সেটা আপনি ঠিক করুন। আর যদি আপনার কিছু বলার থাকে নিজের মেয়ের কাছে গিয়ে বলুন, যান। চলে আয় মা, আমরা এখান থেকে যাই। চলো। গঙ্গাকে জেল থেকে বাইরে আনার জন্য এছাড়া আমি আর কোনো উপায় দেখতে পেলাম না। আমি যাতে ওর থেকে দূরে না চলে যাই, অন্তত এটা ভেবে ও বাইরে আসবে, সেই জন্যই আমি এই কথাগুলো বললাম। আমি যা যা বললাম আমার শ্বশুর মশাই সব কিছুকে সত্যি মনে করেই চলে গেলেন, কিন্তু আমি যে এই কথাগুলো ওনার মেয়েকে বাঁচানোর জন্য বলেছি সেটা উনি বুঝতে পারেননি। আর আমি বোঝাবই বা কি করে? আশা করি তুমি বুঝতে পেরেছো। আমি তো বুঝতে পারছি, কিন্তু গঙ্গা যে জেদ করে বাড়িতে আসছে না সেটা তুমি বুঝতে পারছো না। সেটা তোমাকে কে বোঝাবে শুনি? গঙ্গা আমাদের সংসারের জন্য যে ত্যাগ করছে, প্রজাপতি যতই দূরে উড়ে যাক, কিন্তু যে হাত ওকে উড়তে দিয়েছে সেই হাতেও রং লেগে থাকে। ঠিক তেমনি গঙ্গা যেখানেই থাকুক না কেন, ওর মনটা কিন্তু এই পরিবারের প্রতিই পড়ে থাকে। ওর মন যতক্ষণ না বদলাচ্ছে, তুমি শান্ত না থেকে একটু তাড়াহুড়ো করে ফেলছো। কিন্তু আমি তোমাকে যাই বলি না কেন, তুমি শুনতে পাবে না। কিন্তু তোমার এই ছেলে মানুষের জন্য তুমি যে কত বড় ঝামেলায় পড়তে পারো সেই ভয়টাই পাচ্ছি।
ওই দিন ড্রাইভারটা পালিয়ে গেল, আর সেই দিন থেকে আমরা এই পার্কেই অপেক্ষা করছি। ওই শয়তানটা গত 2 দিন ধরে এখানে এলোই না। আজকেও এখানে আসবে বলে আমার মন বলছে, আর যদি আসে কিছুতেই ছাড়বো না। যে কোনো ভাবে ওই কালচক্রটা ওর থেকে নিয়ে নিতে হবে। হ্যাঁ প্রজ্জ্বল। হাই, অফিস আসছিস তো? হ্যাঁ, ঠিক আছে, আসবো। মিটিংয়ে দেখাবে তাহলে। ও শিওর, বাই বাই। একজন ভিখিরি মনে হচ্ছে। এই নিন, এটা রাখুন। না ভাই, আমার লাগবে না। আরে নিন না, যখন খিদে পাবে কিছু কিনে খেয়ে নেবেন। আমার খিদে পায়নি রে ভাই, আসলে অনেক বছর কেটে গেল, আমার ঘুম খিদে চলে গেছে। তুমি যেই দয়া দেখালে আমার খুব ভালো লাগলো। এখন এসো। টাকা লাগবে না, এটা প্রথমবার কাউকে বলতে শুনলাম। কি পরিষ্কার করছিস? এখানে ওষুধ পড়ে আছে, সেটা কি তুই দেখতে পাচ্ছিস না? এইভাবে কাজ করিস? দিদিকে দেখাশোনা করার কি ছিড়ি? আমার দাদাও যেমন কোনো বুদ্ধি নেই, কোথা থেকে একটা জোকারকে তুলে নিয়ে এসে বাড়ির কাজে লাগিয়েছে। পরিষ্কার করে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, যা নিজের কাজ কর। হ্যাঁ, ওই ওরা মেনে গেল আর কি। আরে আরে, ওরা আবার এখানে আসছে নাকি? শেষ পর্যন্ত কি ঘটে চল দেখি। এই, একদম চুপ। শোনো গো, দিদির যেন কোনো রকম অসুবিধা না হয়, ভালো করে সেবা যত্ন করবে। আচ্ছা। রুমের এসি যেন বন্ধ না হয়। ঠিক আছে মালিক। শোনো, যদি হাত পা এর মধ্যে কোনো কিছু নড়তে দেখো, সঙ্গে সঙ্গে আমাদের এসে খবর দেবে, বুঝতে পারলে তো? হ্যাঁ। 10 মিনিটের জন্য বাইরে যাও, ডেকে নেব। আরে আমার দিকেই তো বারবার দেখছি। জন, দাঁড়িয়ে আছিস কেন? দিদি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। এসব কি হচ্ছে বাবা? আজ পর্যন্ত কোনোদিন তোমাকে এত সম্মান দিয়ে কথা বলতে দেখিনি। কি হয়েছে তোমার? ও, অরুণ বিয়ে করবে বলে রাজি হয়েছে, তাই তোমার বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে নাকি? এই বোকা, এতদিন ধরে আমরা কষ্ট কেন করলাম? এই সমস্ত সম্পত্তি আমাদের নামে করার জন্য তো? হ্যাঁ তো। আরে বোকা, এই সমস্ত সম্পত্তি আমাদের নামে হবে, এইটা তো মনে করতে হবে। ওরে বাপি, এই প্ল্যান তোদের? দাঁড়া, দেখাচ্ছি মজা। আরে ছাড়ো বাবা, আমাদের মায়া ঠিক সময় মতন ঠিক জায়গায় নিশানা লাগিয়েছে। এই কোমাতে থাকা বুড়ি ওকে কি করে না বলবে বলো তো? এই মায়া কিছু তন্ত্রমন্ত্র করে থাকার ফলে এই বুড়ি যদি ঠিক টাইমে মারা যেত, কি হতো বলতো?
এই কারণটাই সকলকে দেখিয়ে বিয়েটা 1 বছর পিছিয়ে দিত, আর দেবী মিষ্টি খাবার মতো খুশি হতো। এতটা সময় ধরে বিয়েটা থেমে থাকতো। এই আমরা যখন মন্দিরে ছিলাম বুড়ি মরেছে শুনে ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের পুণ্যে এই বুড়ি এখনো বেঁচে আছে। কেউ কেউ মরে হেল্প করে, কিন্তু এ না মরে আমাদেরকে হেল্প করেছে। এই জন্য বুড়িকে যা দরকার সব কিছু করে বাঁচাতে হবে। আমরা তাই তোমার বেঁচে থাকার সমস্ত রকম বন্দোবস্ত করে দেব। বিয়েটা শেষ হওয়া অবধি দয়া করে নিঃশ্বাস নেওয়াটা ভুলে যেও না। বাঁচিয়ে রেখো। নমস্কার করলে একবার। ঠিক আছে, হ্যাঁ চল। এখন আমার ব্যাপারে আমি যাই বলি না কেন তুমি কিচ্ছু করতে পারবে না। এখন থেকে আমি কিন্তু অন্য রাগে গান গাইবো। কারোর হাতে যদি কাঁসর ঘন্টা ধরিয়ে দাও, সে কি না বাজিয়ে থাকতে পারে? ঠিক বাজাবে। কোনো ব্যাপারে ভয় না পাওয়াটা আমার একটা স্বভাবের মধ্যে পড়ে। সেই জন্যই সঠিক মুহূর্তটা যতক্ষণ না আসছে আমি তোমায় কিচ্ছু করব না। আর তারপর ক্ষমা চাইবার জন্য তুমি তো বেঁচেই থাকবে না। সেই জন্য এখনই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যাডভান্স সরি দিদি। নন্দিনী, ওই শয়তানটা চলে এসেছে, এখন ভেতরে ঢুকছে। যেভাবেই হোক ওকে ধরতে হবে। হ্যাঁ, সরি স্যার, সরি সরি সরি। তোর কাছে যে জিনিসটা আছে না সেটা আমার। আরে এই কে তুই? এই কি হচ্ছে এসব? কি হচ্ছে? আমার চক্রটা, ওই কাল চক্র দে আমায়, দে আমার চক্রটা, আমায় দিয়ে দে, দিয়ে দে আমার চক্রটা। একে ছাড়বে না, কোনো পাগল মনে হচ্ছে আমার। এই কাকে পাগল বলছিস? আমায় ছাড়বে না একে। এই পাগলটাকে কোনো মেন্টাল হসপিটালে পাঠিয়ে দাও। পাঠিয়ে দাও একে। ওকে ধরতে হবে, ছেড়ে দাও আমায়। আমার কথা কেন বুঝছো না?
দেখো দেখো ও পালিয়ে যাচ্ছে। ওকে ওকে আমায় ধরতে হবে। শেষবারের মতো বলছি, এখানে কোনো রকম ঝামেলা করবে না কিন্তু। যাও এখান থেকে। আরে তোমরা কেন বুঝছো না? ছাড়ো আমায়। এই দাঁড়া, যত রাজ্যের ঝামেলা। দাঁড়া। আরে কোথায় গেল, কোথায় গেল? এই এই নন্দিনী, 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 মা আমার, নন্দিনী, নন্দিনী, মা আমার কোথায় গেল? নন্দিনী, নন্দিনী, নেই তো, নেই। নন্দিনী, মা আমার। খুব মজা বেঁচে গেছে। আরে 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 আমার গাড়িতে ধাক্কা মেরে উল্টে দিল। আরে কি করে গাড়ি চালাচ্ছিস? ভিতরে সাপ আছে। এই সরো, আরে মারো ওটাকে, মেরে ফেলো। নন্দিনী, কোথায় হারিয়ে গেলি রে মা? নন্দিনী, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। জঙ্গলের মধ্যে সাপ ফাপ ঢুকে গেলে দাঁড়া। ভালো করে খোঁজো। পালাচ্ছিস কোথায়? ভালো করে ফেলে ফেলে। ড্রাইভারটাকে কোনো না কোনো ভাবে ধরা যাবে, কিন্তু আগে নন্দিনীর খোঁজ করতে হবে যেন ওর কোনো ক্ষতি না হয়। আরে আরে আরে, দেখি 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 দেখি, সরো, আরে সরো, আরে সরো। আরে মারবেন না, মারবেন না, মারবেন না, আমি খুঁজে দেখছি। ও ঠাকুরের সাপ। কোথায় গেলি নন্দিনী? এদিকটা দেখতো। হ্যাঁ আরে এদিকটা দেখো, এদিকটা দেখো, জঙ্গলের মধ্যে দেখো, ঢোকো ভিতরে ঢোকো। আরে নন্দিনী, হ্যাঁ এখানেই তো ঢুকেছিল, তাই না? আর এদিকে দেখো। হ্যাঁ এই দিকটা ভালো করে দেখো। এদিকে দেখো। ওই পাশটা ভালো করে দেখ। ওদিকে দেখ, ওদিকে রমেশ, দেখ তো এখানে আছে কি? এখানে রে বাবা, এই তো, এই তো। পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা। ওই দেখ শিবলিঙ্গটা কি কিরকম ভাবে জড়িয়ে আছে। ওম নমঃ ওম নমঃ শিবায়, ওম নমঃ ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সাবধানে করিস কিন্তু, সাবধানে করিস, বেশি কাছে যাস না। সাবধানে সাবধানে সাবধানে। নন্দিনী, তুই খুব ভালো জায়গায় এসে গেছিস মা। তোমার চরণেতে আমি প্রথম পুজোটা করব, নিজের হাতে প্রথম মঙ্গল আরতি করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়,
ওম নমঃ শিবায়। ওম ওম নন্দিনী, নমস্কার করতে গিয়ে সাপে যদি কামড়ে দেয় তখন কি হবে? সাবধানে ভাই, সাপ কিন্তু মানুষের কথা বোঝে না। এই সাপ তো সব বুঝতে পারে। এ তো ভোলা মহেশ্বরের শক্তি নাগ, একে তো পুজো করতে হবে। এবার ফুলটা রাখো। ওম শিবায় নমঃ, ওম মহেশ্বরায় নমঃ, ওম শম্ভবী নমঃ, ওম পিনাকপাণি নমঃ, ওম শশিরেখায় নমঃ, ওম ব্রহ্মাণ্ড দেবায় নমঃ, ওম বিরূপাক্ষায় নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখানেই তো থাকা উচিত মা, এটাই হলো তোর জায়গা, এই তোর উপযুক্ত স্থান। ওনার গৌরবেই তো তোর গৌরব। মানুষজনের ভক্তি মর্যাদা সবই তো তোর পাওয়া উচিত। এখন রানীর মতন শিবের সিংহাসনে বিরাজ করছিস। তোর রুদ্র তাণ্ডব, ওই শিবকে দেখা, আমাকেও দেখা, মানুষজনকেও দেখা। নৃত্য কর মা, নৃত্য কর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মা নন্দিনী, আমাদের চারদিকে ওদের খুঁজে বেড়াতে হলো। তুই ওদেরকে এমনি ছেড়ে দিবি না, আমিও ছাড়বো না। এখন তুই খুশিতে নৃত্য কর মা, নৃত্য কর। হ্যাঁ, নাচ রে মা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গঙ্গা, তোমার এই পাগলামির জন্যে এখন আবার আমাদের জামাই বাবা আরো একটা বিয়ে করার কথা চিন্তা করছে। তুমি কি ওকে এই পাগলামি করার জন্য বিয়ে করেছিলে? আমাদের পরিবারের কষ্ট দূর করার জন্য ও কি একাই আছে নাকি? আর এই সমস্ত কথা জামাই বাবা জিজ্ঞেস করছে। তুমি কি এই বাড়ির বৌমা এই জন্য হয়েছিলে যে এখানে এইভাবে জেলে বসে থাকবে? সম্পত্তিতে ভাগ দেবে বলেছিল বলে তোমার মনে হয়েছিল ওরা বড় লোক। ঠিক আছে, চাই না সম্পত্তি, কিন্তু তোমার গলার এই মঙ্গলসূত্র, সেটার কি হবে? সেটাও কি এবার ত্যাগ করবে? তোমার যতটুকু ক্ষমতা তাতেই তোমার জীবনকে তৈরি করে দেখাবে বলে ভেবেছিলাম, কিন্তু তুমি যে এরকম ভীতু সেটা আমি কোনোদিন কল্পনাতেও ভাবতে পারিনি। কেন চোখের জল চেপে রেখেছো? কাঁদো তুমি, জোরে জোরে কাঁদো, তবে মনটা একটু হালকা হবে। কাঁদো গঙ্গা। কেন কাঁদবো আমি? আমি নিজের জায়গায় ঠিক থেকে আমার পরিবারকে রক্ষা করেছি, আত্মসম্মান বজায় রেখেছি, তাহলে আমি কেন কাঁদবো? তোমার জীবনটা যে এভাবে শেষ হয়ে যাচ্ছে সেটার কি হবে? আমি আমার এই জীবনটা পেয়েছি জানকী দিদির আশীর্বাদে, তাই আমার এতে কোনো দুঃখ নেই। জামাই বাবা যদি আবার বিয়ে করে ফেলে তাহলে তো তোমায় ভুলে যাবে। আমি আমার স্বামীকে খুবই ভালো করে চিনি, আমি জানি উনি আমাকে ভুলতে পারেন না, কোনো অবস্থাতেই না। 6টা বছর হয়ে গেল জানকী দিদি নেই, দিদি এখনো ওনার মনে রয়েছে, তাহলে আমাকে কি করে ভুলে যেতে পারেন? তুমি জামাই বাবার ওপর ভরসা করে এই সমস্ত কথাগুলো বলছো। তুমি যদি জেলে এইভাবে কয়েদি হয়ে থাকো, সেও কি পরিস্থিতির চাপে এইভাবে বাড়িতে কয়েদি হয়ে থাকবে?
ত্যাগ করছি বলে তুমি যদি এইভাবে জেলের মধ্যে বসে থাকো, তাহলে সেও কি তোমার জন্য বাড়িতে বসে বসে তোমার কথা ভাববে? দেবসেনার জন্য জামাই বাবা তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন, আর এখন এই দেবসেনার জন্য উনি মায়াকেও বিয়ে করতে চলেছেন। বেশ তো করুক। ওনার যদি তাই ইচ্ছে হয় তাহলে উনি তাই করুক। কেন তুমি এত জেদ করছো? একটা ভালো জীবন পেয়েও তার কোনো দাম না দিয়ে সেটা হাতছাড়া করাটা কি তোমার ঠিক বলে মনে হচ্ছে? বলো। একটা কথা ভালো করে শুনে রাখো, যতক্ষণ তুমি অন্যদের কথা বলতে দেবে না, ততক্ষণই তুমি তোমার সম্মান পাবে। আর যখন অন্যকে কথা বলার সুযোগ দেবে, তখন তুমি নিজের সম্মান মূল্য সব হারাবে। আমার যা হওয়ার হোক, আমার কপালে যা আছে আমি তা সহ্য করব। আমার চিন্তা করা ছেড়ে দাও। দয়া করে আমাকে এখান থেকে বেরোনোর কথা বলো না। কখনো তুমি আমার কথার দাম দাও না, তাহলে আমি কেন তোমায় দেখতে আসবো না? দেবসেনা, ওর সাথে আমার কথা বলার আর কিচ্ছু নেই। তোর যদি ওর সাথে কিছু বলার থাকে তাহলে বলে চলে আয়। দাদু এত করে ডাকছে, তাও তুমি কেন আসবে না বলছো? দিদি তুমি তো সব জানো, তাও কেন জিজ্ঞেস করছো এসব? আচ্ছা গঙ্গা, আমাকে দিদি বলছো কেন? আমাকে তুমি মা ভেবে কথা বলছো? আমি দেবসেনা গঙ্গা। সেদিন যখন এলে জানকী দিদি হয়ে আমার সাথে। তুমি মাকে দেখেছো? দেখেছিলাম, আমার সাথে কথাও বলেছিল, কিন্তু এখন কি করে বলবো? আমি তো জানি না গঙ্গা। কয়েকদিন ধরে মা আমার সাথে কথাই বলছে না। আমি কত ডাকছি, আসছেই না। মায়ের যে কি হয়েছে, কোথায় গেল বুঝতেই পারছি না। আমি তো ভেবেছিলাম ভৈরবীর হাত থেকে একমাত্র জানকী দিদি ওনাকে বাঁচাতে পারে, কিন্তু এখন তো মনে হচ্ছে জানকী দিদি নিজেই কষ্টে রয়েছে। এখন কিছু তো একটা করতেই হবে। জানো তো, মা যখন তখন নিখোঁজ হয়ে যায়, তারপর নিজেই আবার চলেও আসে। সেসব বাদ দাও, তুমি বাড়ি যাবে না বললে, বাড়ি ফিরে এসো গঙ্গা। বাবা তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই মায়াকে বিয়ে করবে বলেছে। জানো তো, বাবা নিজেই ঝামেলায় জড়িয়ে রয়েছে। বাবাকে দুঃখ দিও না গঙ্গা, বাড়ি ফিরে চলো।